আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম, ঠিক আছে, ঠিক আছে। চলো তো। দেখো এই যে নিউমেরিক্যাল মেথডস এই পার্টটা যে আমরা শুরু করছি, তাতে আমাকে অনেক কিছু জিনিস একবারে কভার করতে হবে। মানে এটা আমি যেটা বললাম, যেটা ধরো আমি এমনভাবে পড়াবো, কারো হয়তো একটুখানি কম থাকতে পারে, কিন্তু এইটা প্রত্যেকেরই অনেকটা পোর্শন আছে আর কি, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা একদম শুরু থেকে আরম্ভ করে ওই ১ ঘন্টা মোটামুটি খামখেনে ক্লাস নিলেই আমাদের এই পার্টটা হয়ে যাবে। লেকচার 1 এই যে আমি এইভাবে নাম দিয়েছি, নিউমেরিক্যাল মেথডস এর মধ্যে কাদেরও আছে। আবার কেউ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ ডেটা বা শুধু ডেটা অ্যানালিসিস তার মধ্যে আছে। হ্যাঁ? কেউ এসইসি 1 এ পড়বে, মানে কেউ এসইসি তে পড়বে, কেউ কোর পেপারের মধ্যে পড়বে, কেউ ডিএসসি তে পড়বে, কেউ নেটের সিলেবাস হিসেবে পড়বে। হ্যাঁ? সেটা অনেকের জন্য এই ক্লাসটা তোমাদের দেয়া হয়েছে। তো আমরা বেসিক্যালি কি জিনিসগুলো কভার করতে চলেছি সেটা একটুখানি বলি। What we want to discuss in the হ্যালো, শুনতে পাচ্ছ টিপু? স্যার হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ একজন জয়েন করছে বলো না? দাঁড়া এক সেকেন্ড, তাহলে আমি জয়েন করি। মানে নেটের কোনো প্রবলেম হচ্ছে না তো? মানে সেইখানে দেখতে বা কথা আটকে যাচ্ছে এরকম কিছু হচ্ছে না তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো তাহলে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস ইন দ্য সাবসিকুয়েন্ট 3 ক্লাসেস। আচ্ছা দেখো, আমরা প্রথমে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার এই যে স্ট্যাটিস্টিক অ্যান্ড অ্যানালিসিস অফ ডেটা, তার মধ্যে তোমার এই তোমার প্রথমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলতে কি বুঝি সেইটা প্রথমে দেখবো একটুখানি। এইটা তার মধ্যে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সি বলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে বুঝতে হবে তার মধ্যে তোমার মিন, মিডিয়ান, মোড, এক্সেট্রা, এসবগুলো তোমার আলোচনা করতে হবে। তারপর হচ্ছে এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, সেখান থেকে তোমার বেসিক্যালি যে তুমি বলো হ্যাঁ, মানে কি বলবো, এই যে মিন, মিডিয়ান, মোড, এইটা প্রথমে আলোচনা করে নিতে হবে। তারপরে তোমাকে এই ডিসপারশন অফ ডেটা, এই ডিসপারশনে আমি নাম দিচ্ছি, মানে তোমার মেজার্ড ভ্যালুগুলো না কোনো একটা মিন ভ্যালু তার দিকে ট্রেন্ড থাকে, সেইখান থেকে সেন্ট্রাল টেন্ডেন্সি হয়, কিন্তু সেখান থেকে আবার এদিক ওদিক সরেও যেতে পারে আর কি। সেখান থেকে ডিসপারশনের মধ্যে তোমার স্কিউনেস, কুটোসিস, এই ধরনের জিনিসপত্রগুলো তোমার আসবে এগুলো। আচ্ছা, এইসব আলোচনাগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমরা দেখবে এরার, এই নিয়ে আলোচনা করব। এরর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে বিভিন্ন রকমের এয়ার, ভ্যারিয়েন্স, এসব আলোচনার জায়গা থাকবে। অ্যাকুরেসি, প্রিসিশন, এইসব নিয়ে আমাদের কথাবার্তা হবে। র্যান্ডাম এরার, সেখান থেকে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, এটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। তাহলে এইগুলো আলোচনা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের ধরো যদি সেইভাবে ভাবো কোভ্যারিয়েন্স অ্যান্ড কোরিলেশন, কোফিসিয়েন্টস নিয়ে কথাবার্তা হবে। রিগ্রেশন,
সেখান থেকে লিনিয়ার রিগ্রেশন, সেখান থেকে লিস্ট স্কোয়ার ফিটিং, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব তোমার মানে যেটা করে টেস্টিং অফ ডেটা, যেটা সেখান থেকে তোমার টি টেস্ট, এফ টেস্ট, কিউ টেস্ট, এক্সেট্রা। তাহলে এই পুরো ব্যাপারটা আমাদের পরপর 3টে ক্লাসে আমাদের বলতে হবে। একদিনে সবটা বললে ব্যাপারটা মাথার উপর দিয়ে যাবে। তো আমরা পরপর খুব ছোট ছোট 3টে ক্লাসে হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা কভার করতে চলেছি। দেখে 2-1 জয়েন করছে, একটু জয়েন করিয়ে নিই ওদেরকে। কোথায় গেল? তা দেখো, আমরা শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে। ধরো আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করি বা কোনো একটা সার্ভে করি, আমি কি করি না, আমরা ডেটা কালেক্ট করি, তাই তো? মানে তুমি ল্যাবরেটরিতে যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, ধরো একটা টাইট্রেশন ইভেন্ট হতে পারে, সেটা অ্যাসিড বেস টাইট্রেশন হতে পারে, বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কন্ডাক্টোমেট্রি, পটেনশিওমেট্রি, পিএইচ মেট্রি ইত্যাদি টাইপের যাই করো না কেন, তোমাকে যেটা করতে হয় সেটা কিছু ডেটা তোমাকে কালেক্ট করতে হয়। বা কাইনেটিক্স এক্সপেরিমেন্টে বিভিন্ন টাইমে রিয়াক্টার বা প্রোডাক্টের কোনো একটা কনসেন্ট্রেশন, সেগুলোকে তুমি জাস্ট কালেক্ট করছো। তাহলে প্রথমে আমরা ডেটাটা কালেক্ট করি। এবং যারা ধরো মানে সোশ্যাল সায়েন্সের লোক, যারা ভোটের সময়ে তারা প্রচুর ডেটা কালেক্ট করে, বা যারা বায়োলজির লোকজন, তারা অনেক সময় ওই বিভিন্ন রকমের সার্ভে করে যে একটা এলাকায় গাছের প্রকৃতি, কোনো একটা প্রজাপতির বিভিন্ন রকমের প্রকৃতি, এইসব করে জাস্ট তারা সার্ভে করে। তাহলে এক্সপেরিমেন্ট বা সার্ভে করা হচ্ছে, সার্ভে করে কি হচ্ছে, মানে ডেটা কালেক্ট করা হচ্ছে। এবারে কথা হচ্ছে, ওয়ান্স দ্য ডেটা হ্যাভ বিন অবটেন, we may organize and summarize them in such a way as to arrive at their orderly and informative representation. আসলে তুমি কি ডেটাগুলো পেলে, ধরো তোমাকে প্রত্যেকটা বাড়ি গিয়ে তুমি সার্ভে করেছো, সার্ভে করে তো একটা হিউজ ডেটা, সেই হিউজ ডেটাগুলোকে তোমাকে ঠিকঠাক করে রিপ্রেজেন্ট করতে হবে। কি করা হচ্ছে না, ওই ডেটাগুলো তুমি পেয়ে গেলে, পেয়ে যাওয়ার পরে তোমাকে যেটা করতে হলো, আমাদেরকে ওটাকে অর্গানাইজ করতে হবে এবং সামারাইজ করতে হবে এমন রকম ভাবে যাতে করে আমি ওটাকে একটা অর্ডারলি এবং ইনফরমেটিভ রিপ্রেজেন্টেশনে ওটাকে দেখাতে পারি। এই যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটাকে বলা হবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তাহলে দেখো, তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এইটা দিয়ে আমাদের গল্পটা স্টার্ট হলো। তাহলে আমরা প্রথমে যেটা বোঝার চেষ্টা করলাম যে হোয়াট ইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। হোয়াট ইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স? এরকম একটা জায়গা থেকে আমরা গল্পটাকে স্টার্ট করি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বুঝছি? তো আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট বা সার্ভে করলাম, সেখান থেকে আমরা অনেক ডেটা কালেক্ট করলাম। ডেটাগুলো পেয়ে যাওয়ার পরে সেগুলোকে একটা অর্গানাইজ বা সামারাইজ করছি এমন করে যাতে করে আমরা ওটাকে একটা সুন্দর গোছানো এবং ইনফরমেটিভ রিপ্রেজেন্টেশনে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে পার্টিকুলার প্রসিডিওরটা, তারপরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে দুটো ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর একটা হচ্ছে মেজার অফ ভেরিয়েবিলিটি অর স্প্রেড, যেটাকে আমি ডিসপারশন নাম দিয়েছি। এই যেখানে আমি বলেছিলাম না যে বেসিক্যালি সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়াম, মোড বললাম, তার সঙ্গে ডিসপারশন, বা যেটাকে এখানে বলা হচ্ছে তোমার, দেখো এই যে ভেরিয়েবিলিটি অর স্প্রেড, এইটা, এই দুটো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমাকে ভাবতে হবে। একটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর একটা মেজার অফ ভেরিয়েবিলিটি অর স্প্রেড বা ডিসপারশন, যাই বলো না কেন। তাহলে তোমার দুটো জিনিস নিয়ে ভাবতে হচ্ছে। একটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সেন্ট্রাল টেন্ডেন্সি পড়া মানে হচ্ছে তোমাকে বেসিক্যালি হচ্ছে এই যে মিন, মিডিয়াম, মোড যে বলেছি, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে আর এইটা। আর একটা হচ্ছে মেজার অফ ভেরিয়েবিলিটি অর স্প্রেড, সেখানে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, ম্যাক্সিমাম আর মিনিমাম ভেরিয়েবলস, স্কিউনেস, কুটোসিস, এই ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু তোমার চলে আসবে। সেগুলো আমরা পরপর করে বলবো। স্কিউনেস বলতে আমরা কি বুঝছি, হ্যাঁ, কুটোসিস বলতে আমি কি বুঝছি,
তারপরে যে স্ট্যান্ডার্ড ডিভিশন কি, ভ্যারিয়েন্স কি, এইসব জিনিসগুলো পড়বো। আর তার সঙ্গে সঙ্গে এখানে তো বললাম যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মিন, মিডিয়াম, মোড এই 3টে জিনিস আমাকে পড়তে হবে। ঠিক আছে? কেউ আবার একজন আসছে, দেখি কে এলো। হুম, এই তাহলে চলো, তাহলে আমরা প্রথমে এই মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা একটুখানি ভালো করে দেখি। দেখবে ধরো তোমাকে জাস্ট একটা সিম্পলি একটা ল্যাবরেটরিতে তোমরা যেটা সবাই করে ফেলে, কোনো একটা টাইট্রেশন করছো। ধরো আমি মাস্টারমশাই, আমি একটা সিম্পল অ্যাসিড বেস টাইট্রেশন করছি, যেটা স্কুল লেভেল থেকে তুমি করে আসছো। ধরো 10 ml 0.1 নর্মাল HCl তুমি নিয়েছো, তাকে তুমি বা 10 ml 1 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড তুমি নিয়েছো বা অক্সালিক অ্যাসিড তুমি নিয়েছো, তাকে তুমি 0.1 নর্মাল NaOH দিয়ে টাইট্রেট করছো। আর এবারে যদি আমি অক্সালিক অ্যাসিডটা ঠিকঠাক স্ট্রেংথের বানিয়ে থাকি, NaOHটাও মোরালেস ঠিকঠাক স্ট্রেংথের বানিয়ে আসি, তাহলে 10 ml 0.1 নর্মাল অ্যাসিটিক অ্যাসিডকে টাইট্রেট করতে 0.1 নর্মাল NaOH লাগবে 10 ml। আচ্ছা, এবারে আমি এই টাইট্রেশনটা ফেনলফথ্যালিন ইন্ডিকেটর দিয়ে একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, প্রত্যেককে করতে দিচ্ছি। এবং শুধু তাই না, 20 জন মিলে যে শুধুমাত্র করছে ওটা নয়, তুমি একা আবার ওই টাইট্রেশনটা 3 বার করছো। তারপর তোমার হিউজ ডেটা, 20 জন ছেলে 3 বার করে টাইট্রেশন করছে, টোটাল 60টা ডেটা। এবারে আমি যদি ফ্রিকোয়েন্সি অফ ডেটা ভার্সেস হচ্ছে তোমার যে মেজার ভ্যালুটা, মানে টাইটার ভ্যালুটা যদি আমি প্লট করি, তাহলে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা করছি যে মানে কতজন স্টুডেন্ট তোমার কোন একটা পার্টিকুলার ভ্যালু পেয়েছে। ধরো হয়তো টাইট্রেশন যখন করা হলো, কেউ হয়তো দেখা গেল 9.8 পেয়েছে, কেউ 9.9 পেয়েছে, কেউ 10 পেয়েছে, কেউ 10.1 পেয়েছে, কেউ 10.2 পেয়েছে, আবার কোন একজন ফাঁকিবাজ হয়তো 9 পেয়ে গেছে, 11 পেয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এবার আমি যেটা করছি যে কোন একটা পার্টিকুলার ডেটা কতবার অ্যাপিয়ার করেছে, সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি অফ ডেটা, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এই মেজার ভ্যালুটা। যদি প্লট করো তুমি দেখবে এরকম টাইপের একটা ছবি দেখতে পাবে। এবং এই ছবি পরিষ্কার বলে দিচ্ছে যে যে কোন একটা পার্টিকুলার পয়েন্টের দিকে যেন ডেটাগুলো তোমার কনসেন্ট্রেট করার চেষ্টা করছে। অর্থাৎ ডেটাগুলোর একটা টেন্ডেন্সি আছে, কোন একটা সেন্ট্রাল ভ্যালু আছে বা কোন একটা মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু আছে, সেই মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালুর দিকে যেতে। তুমি দেখবে যখন তুমি এই কাজটাকে করবে, তোমার যদি টাইটাপের 10 আসে না, যে প্রত্যেকে প্রায় 10-এর এবং তার আশেপাশে ভ্যালুগুলোই কিন্তু মূলত পাচ্ছ। কেউ একদম হচ্ছে 2 আর ওদিকে তোমার 18 পেয়ে গেল, বা কেউ হচ্ছে 5 আর ওখানে 15 পেয়ে গেল, সেগুলো তুমি প্রায় পাবে না। দেখবে তোমার যেটা অ্যাভারেজ ভ্যালু, সেটাকে যদি আমি মিউ বলি, মানে মিন ভ্যালু, তার অ্যাবাউটে কিন্তু দেখবে ওটা পিকড হচ্ছে, মানে এই মিউ অ্যাবাউটে ওটা পিক। তারপরে আস্তে 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 যখন দূরের দিকে যাচ্ছ, তোমার ডেটার যে ফ্রিকোয়েন্সি গুলো সেটা কমে যাচ্ছে। তাহলে এই যে যে এক্সপেরিমেন্টাল ডেটাগুলো একটা মিন ভ্যালুর দিকে বা কোনো একটা সেন্ট্রাল ভ্যালুর দিকে টেন্ড করার বা ক্লাস্টার করার যে টেন্ডেন্সিটা, তাকে বলা যায় সেন্ট্রাল টেন্ডেন্সি। ইট ইজ ইউজুয়ালি অবজার্ভ দ্যাট দেয়ার ইজ এ টেন্ডেন্সি অফ দ্য ইন্ডিভিজুয়াল ভ্যালুজ টু ক্লাস্টার অ্যারাউন্ড দ্য ট্রু ভ্যালু, বা যেটা বলে সেন্ট্রাল ভ্যালু। এইটা, দিস ইজ কল্ড দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি অফ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এটা। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে তুমি বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমি কি বুঝছি? ঠিক আছে জিনিসটা? বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, এবার এটা তুমি দেখতে পাবে, মানে এটা তুমি জাস্ট সিম্পলি একটা কোনো একদিন আমরা যখন প্র্যাকটিক্যালটাকে করাবো, তোমাদের মধ্যে কেউ একজন আসবে। হ্যাঁ, আমি জাস্ট ধরো 20 জন ছাত্র 3 বার করে টাইট্রেশন করতে দিই, টোটাল 60টা ডেটা পেলাম। এবারে ধর ডেটাগুলো ধরো মানে এক্স অ্যাক্সিস বরাবর হয়তো 9.7, 9.8, 9.9, 10, 10.1, 10.2, 10.3 ইত্যাদি আমি প্লট করছি। অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ওই ধরো 9.7 কতজন পেয়েছে, 9.8 কতজন পেয়েছে, 9.9 কতজন পেয়েছে, 10 কতজন পেয়েছে, সেটা আমি ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করবো। দেবে এরকম টাইপের দেখতে একটা ছবি হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডেটাগুলো যে ওই যে মিন ভ্যালু বা ট্রু ভ্যালু বা সেন্ট্রাল ভ্যালু, তার দিকে যে তার অ্যারাউন্ডে যে ক্লাস্টার করে ফেলার যে টেন্ডেন্সিটা, সেটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা, আর এবারে এই যে ডেটাগুলো তুমি পাচ্ছ, সেই ডেটাগুলোর ক্ষেত্রে তোমাকে যেটা খেয়াল রাখতে হচ্ছে যে তোমাকে দেখো ওই একই অক্সালিক অ্যাসিডকে টাইট্রেট করতে হচ্ছে একই এনওএইচ দিয়ে প্রত্যেককে। বিভিন্ন রকমের এনওএইচ বা বিভিন্ন রকমের অক্সালিক অ্যাসিড ব্যবহার করলে হবে না। আর তার সঙ্গে সঙ্গে কতগুলো তোমার ব্যাপার মাথায় রাখা দরকার, যে তোমাকে
ধরো ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে। তুমি যে বুলেটটাকে ইউজ করছো সবার জন্য এখানে একই রকমের হয়, যে 10 ml পিপেট ইউজ করছো সেখানে সবই রকম একই, সবার ক্ষেত্রে একই রকমের হয়। যে ফেরোপ্থারি ইন্ডিকেটরটা ব্যবহার করছো সেটা কেন প্রত্যেকের যদি তোমার ঠিকঠাক স্ট্যান্ডার্ডাইজ হয়, এইগুলো আর কি। তাহলে এবারে এইগুলোকে করে তোমাকে বেসিক্যালি টাইট্রেশনটাকে করতে হবে, এবং সেইখান থেকে তুমি যেটা পাবে একটা রেপ্লিকেট মেজারমেন্ট বলে একটা টার্ম পাচ্ছ। রেপ্লিকেট মেজারমেন্ট কি? For an analysis of a sample, generally a number of measurements needs to be done in the same way. দেখো এই যে যেটা বললাম আমি, একই রকম করে তোমাকে অনেকগুলো মেজারমেন্ট করতে হবে। দিস মেজারমেন্টস আর কল দ্য রেপ্লিকেট মেজারমেন্ট। এই মেজারমেন্টগুলিকে বলা হবে হচ্ছে তোমার রেপ্লিকেট মেজারমেন্ট। ঠিক আছে? রেপ্লিকেট মেজারমেন্ট এটা তোমার দরকার, কারণ এই রেপ্লিকেট মেজারমেন্টস না হলে তোমার তো এই যে বিভিন্ন রকমের টেস্টগুলো হবে সেগুলো তুমি মানে চেক করতেই পারবে না। এবার সেন্ট্রাল টেন্ডেন্সিকে রিপ্রেজেন্ট করার জন্য তিনটে প্যারামিটার আছে, একটাকে বলা হয় মিন, একটা মিডিয়ান, একটা হচ্ছে মোড। তাহলে মিন, মিডিয়ান, মোড এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে। ধরো তুমি এনটা অবজারভেশনস এর কথা বলছো, অর্থাৎ তুমি যে টাইট্রেশনটা করেছো তাহলে এন টাইমস, তাহলে এন টাইম টাইট্রেট করলে যে ভ্যালুগুলো তুমি পাচ্ছ সেগুলোকে তুমি এক্স বলি, তাহলে প্রথমবার মানে তুমি x1 x2 x3 ইত্যাদিতে পেলে। এবার আমি যেটা করলাম যে এই যে ভ্যালুগুলোকে তুমি বেসিক্যালি ইনক্রিজিং অর্ডারে সাজাচ্ছ, অর্থাৎ x1টা সবচেয়ে ছোট, তারপরে x2, তারপরে x3, তারপরে xn। উই হ্যাভ অ্যারেঞ্জ দ্য মেজার ভ্যালু ইন অ্যান ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডার আমি সাজালাম। আর এবারে মিনটা কি হবে? মিনটা হবে যেটা, সেটা হচ্ছে যে যে যদি তোমার হিউজ নাম্বার অফ ডেটা থাকে, মানে ডেটার সংখ্যা ফাইনাইট, মানে হিউজ নাম্বার অফ ডেটা যদি থাকে, তাহলে প্রত্যেকটা ডেটাকে তুমি যোগ করবে, যোগ করে টোটাল নাম্বার অফ ডেটা দিয়ে তুমি ভাগ করলে, হ্যাঁ, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 থেকে আপ টু xn ডিভাইডেড বাই n, অর্থাৎ সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n xi বাই n, এইটাকে বলা হবে তোমার পপুলেশন মিন। তাহলে হিউজ নাম্বার অফ ডেটা, তার যদি তুমি অ্যাভারেজ করো তাহলে যেটা পাবে সেটাকে বলা হবে তোমার পপুলেশন মিন। জয়েন করলে জয়েন হলো তো নাকি? নিশ্চয় হয়েছে। হ্যাঁ, দেখো তাহলে হিউজ নাম্বার অফ ডেটা, তার যে অ্যাভারেজটা করলাম তাকে বলা হচ্ছে পপুলেশন মিন। আচ্ছা, এমনি তো মিন বলতে পারতাম, তাহলে পপুলেশন মিন কেন বলছি? কারণ আরেক রকমের মিন আছে যেটা বলে স্যাম্পেল মিন। আচ্ছা, স্যাম্পেল মিন হচ্ছে যদি এরকম সিচুয়েশন হতো যে ইফ দেয়ার ইজ এ ফাইনাইট নাম্বার অফ ডেটা, তখন এই মিনটাকে বলা হবে তোমার স্যাম্পেল মিন। এই পপুলেশন এবং স্যাম্পেল সেটা তফাৎ হচ্ছে এই যে পপুলেশনের ক্ষেত্রে তোমার ডেটার সংখ্যা হিউজ, টেন্ডস টু ইনফিনিটি। আর এবারে এই হিউজ নাম্বার অফ ডেটা তো কালেক্ট করা সম্ভব নয়, সেটা নিয়ে হ্যান্ডেল করা অসুবিধে। সেখানে আমরা যেটা করি, একটা প্রপার স্যাম্পলিং করা হয়, করে কিছু অল্প নাম্বার অফ ডেটা নেওয়া হচ্ছে, অল্প নাম্বার অফ ডেটা নিয়ে তার আমি একটা তোমার অ্যাভারেজ করছি বা মিন নিচ্ছি, তাকে বলা হচ্ছে হ্যাঁ। তাহলে কিছু ফাইনাইট নাম্বার অফ ডেটা নিচ্ছে, সেই ফাইনাইট নাম্বার অফ ডেটা নিয়ে যে মিনটা, যে এরিথমেটিক মিনটা আমি করছি, হ্যাঁ, তাকে বলা হচ্ছে স্যাম্পেল মিন। তাহলে এখানে দেখো এই পার্টিকুলার কেসে যখন তুমি করছো, এই পার্টিকুলার কেসে এইটা যখন তুমি করছো, এখানে তুমি খেয়াল রাখবে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এইখানে যখন তুমি করছো, এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, nটা তোমার হিউজ। আর যখন nটা তোমার ফাইনাইট হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার স্যাম্পেল মিন। তাহলে মিন মানে এখানে এরিথমেটিক মিনের কথা বলা হয়েছে। তো দেখো আমার যদি ডেটাগুলো এরকম হয় যে কতগুলো ডেটা পেয়েছো, 7, 8 দুবার পেয়েছো, 9 3বার পেয়েছো, 10 4বার পেয়েছো, 11 3বার পেয়েছো, 12 দুবার পেয়েছো, 13 একবার পেয়েছো, টোটাল নাম্বার অফ ডেটা হচ্ছে তোমার 16টা। তাহলে মিনটা হচ্ছে এই প্রত্যেকটা ডেটাকে যোগ করে তুমি 16 দিয়ে ভাগ করো, ভাগ করে তুমি যেটা পাবে সেটাকে মিন ভ্যালুটা তুমি পেয়ে যাবে। মিন ভ্যালুটা করে দেখবে সেটা তোমার 10 বেরোচ্ছে। যা বাবা, কে এত এই মাঝপথে কেন জয়েন করছো বুঝতে পারছি না তো। তা দেখো কেমন করে তুমি এরিথমেটিক মিন বের করলে, এবং এরিথমেটিক মিন দু রকমের হচ্ছে, একটা পপুলেশন মিন আর একটা স্যাম্পল মিন। এই পপুলেশন মিন এবং স্যাম্পল মিনের যে ডিফারেন্সটা, সেটা তোমাকে বুঝে নিতে হলো যে পপুলেশন মিনের ক্ষেত্রে নাম্বার অফ ডেটা হচ্ছে তোমার হিউজ হবে, আর স্যাম্পল মিনের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ডেটা হচ্ছে তোমার ফাইনাইট হবে।
তাহলে বোঝা গেল মিন বলতে আমি কি বুঝছি বা এরিথমেটিক মিন বলতে আমি কি বুঝছি। ঠিক আছে, এরিথমেটিক মিনের মানে পরিষ্কার। হ্যাঁ, এবং কোনটা পপুলেশন মিন এবং কোনটা স্যাম্পল মিন বুঝতে পেরেছো তো? আচ্ছা, চলো এবারে চলে এসো মিডিয়ান, যেটা ME দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। ইট ইজ দ্য মিডল রেজাল্ট হোয়েন দ্য রেপ্লিকেট ডেটা আর অ্যারেঞ্জড ইন অর্ডার অফ সাইজ। যখন আমি ডেটাগুলোকে অর্ডার অফ সাইজ বা ইনক্রিজিং অর্ডারে সাজাচ্ছ, মাঝখানে যে ডেটাটা সেটাই হচ্ছে তোমার মিডিয়ান। এবারে কি বলা হচ্ছে মিডিয়ানের ক্ষেত্রে, যে মিডিয়ানের দেখবে থেকে ছোট যতগুলো ডেটা থাকবে বড় ঠিক ততগুলোই ডেটা থাকবে। দেয়ার আর ইকুয়াল নাম্বার অফ ডেটা দ্যাট আর লার্জার অ্যান্ড স্মলার দ্যান দ্য মিডিয়ান। মাঝখানের ডেটাটা তার থেকে বেশি ডেটা কতগুলো থাকবে, ছোট ডেটা ঠিক ততগুলোই থাকবে। ফর অড নাম্বার অফ রেজাল্ট দ্য মিডিয়ান ক্যান বি ইভ্যালুয়েটেড ডিরেক্টলি, বাট ফর অ্যান ইভেন নাম্বার অফ ডেটা দ্য মিন অফ মিডল পেয়ার ইজ ইউজ। যেমন ধরো, তাহলে তোমার ডেটাগুলো হচ্ছে 1 2 3 4 5 6, তুমি ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছো। এবারে এর ঠিক মাঝখানে যেটা, এখানে দেখো টোটাল ডেটার সংখ্যা হচ্ছে 7টা, এই মাঝখানে 4টা হয়ে গেল তোমার মিডিয়ান, 4-এর থেকে ছোট কতগুলো আছে, বড় ততগুলো আছে। আর এবারে যদি 1 থেকে 8 পর্যন্ত ইভেন নাম্বার অফ ডেটা করো, তাহলে ইভেন নাম্বার অফ ডেটা করলে তুমি মিডিয়ান কোনটা করবে, 4 করবে না 5 করবে? 4 করলে বাঁদিকে 3টে ডান দিকে 4টে, আর 5 করলে বাঁদিকে 4টে ডান দিকে 3টে। ইন দ্যাট কেস তোমাকে অ্যাভারেজ নিতে হয়। এই 4 আর 5 এর যে অ্যাভারেজ নিলে সেটা হচ্ছে 4.5, সেটা হয়ে গেল তোমার মিডিয়ান। তাহলে তোমার ডেটাগুলোকে ইনক্রিজিং অর্ডারে তুমি সাজাচ্ছ, ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে ফেলার পরে ডেটাগুলোকে তুমি ইনক্রিজিং অর্ডারে সাজালে, ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নেওয়ার পরে মাঝখানের যে ডেটাটা সেইটা হয়ে গেল তোমার মিডিয়ান। এবং যেটা ইম্পর্টেন্ট, যে অড নাম্বার অফ ডেটা থাকলে তাহলে মিডিয়ানটা তুমি ডিরেক্টলি বের করে ফেলতে পারবে, কিন্তু ইভেন নাম্বার অফ ডেটা থাকলে তোমার যে মাঝের দুটো ডেটা তার অ্যাভারেজ নিতে হবে মিডিয়ানটাকে বের করার জন্য। ঠিক আছে, এটা তাহলে দেখো, তাহলে তুমি মিন পেয়েছো আগে, এরিথমেটিক মিন, তারপর মিডিয়ান পেলে, এবার মোড। আচ্ছা, মোডটা কি? ফর এ সেট অফ রেপ্লিকেট মেজারমেন্ট দ্য ভ্যালু হুইচ অকার্স উইথ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইজ কল্ড দ্য মোড। যেমন ধরো আমি যে এখানে যে রেজাল্টগুলো বলেছিলাম সেখানে দেখো 7 অ্যাপিয়ার করেছে একবার, 8 দুবার, 9 3বার, 4 10 4বার, 11 3বার, 12 দুবার, 13 একবার। তার মানে এই যে যতগুলো ডেটা আছে 7 থেকে 13 পর্যন্ত, এই 10 যে ডেটাটা, এই 10 ডেটাটা কবার অ্যাপিয়ার করেছে, ম্যাক্সিমাম টাইম 4বার অ্যাপিয়ার করেছে, একে বলা হবে তোমার মোড। তাহলে দেখো, তাহলে মিনটা তুমি বুঝে গেলে, ডেটাগুলোকে যোগ করে যতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করো। এবারে হিউজ নাম্বার অফ ডেটা থাকলে তুমি পপুলেশন মিন পাবে, আর ফাইনাইট নাম্বার অফ ডেটা থাকলে তুমি স্যাম্পল মিন পাবে। পপুলেশন মিনটাকে মিউ দিয়ে এক্সপ্রেস করা হবে, আর স্যাম্পল মিনটাকে কিন্তু এক্স বার দিয়ে এক্সপ্রেস করা হবে। বা কখনো কখনো হয়তো, এখানে আমি বলে দিই, এটাকে কখনো কখনো হয়তো এরকম ভাবেও তোমার এক্সপ্রেস করা থাকতে পারে, এইটা। কিন্তু পপুলেশন মিনটাকে মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। মিডিয়ান আমি বুঝে গেলাম, আর তার সঙ্গে মোড আমি বুঝে গেলাম। তাহলে দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি রিপ্রেজেন্ট করার জন্য 3টে রাস্তা, একটা হচ্ছে মিন, একটা মিডিয়ান, একটা মোড। তাহলে মিন, মিডিয়ান, মোড এবং তাদের তফাৎগুলো তোমার কাছে পরিষ্কার, ঠিকঠাক করে বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে কি? কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে একটা সেট অফ ডেটা বলে দিই, হ্যাঁ, তা তুমি সেখান থেকে মিন, মিডিয়ান, মোড কিন্তু খুব আরামই বের করতে পারবে। ঠিক আছে, এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে খুবই পড়ে এগুলো, মানে এসএসসিতেও পড়বে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার পড়বে। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে আমরা তো জাস্ট নর্মালি এরিথমেটিক মিন বা এরিথমেটিক অ্যাভারেজ একটা বের করে ফেলেছি। এই অ্যাভারেজ কিন্তু আরো কত রকমের হতে পারে। একটা অ্যাভারেজ হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। আচ্ছা, ওয়েটেড অ্যাভারেজ কি করে বের করতে হয় দেখো, ধরো আমি যে স্যাম্পেলটার কথা বলেছিলাম সেখানে 7 থেকে 13 পর্যন্ত বিভিন্ন ডেটাগুলো আছে এবং তাদেরকে আমি ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছি। আচ্ছা, এবারে দেখো যে এই 7 মানে আমি যদি ডেটাগুলোকে এক্স নাম দিই, তাহলে x1 = 7 থেকে আপ টু x7 পর্যন্ত 13 পর্যন্ত আছে। 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে। আর এবারে 7 এই নাম্বারটা অ্যাপিয়ার করেছে কতবার, সেইটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, এবং সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে একবার। 8 এটা অ্যাপিয়ার করেছে দুবার, 9 অ্যাপিয়ার করেছে 3 বার, 10 অ্যাপিয়ার করেছে 4 বার, 11 অ্যাপিয়ার করেছে 3 বার, 12 অ্যাপিয়ার করেছে 2 বার, এবং 13 অ্যাপিয়ার করেছে 1 বার। ঠিক আছে?
আর এবারে এই যে ফ্রিকোয়েন্সি করে তুমি যদি যোগ করে ফেলো তার টোটাল এফ টোটালটা হয়ে গেল সামেশন আবার আই ইকুয়াল টু 1 টু পি এফ আই, মানে পি মানে হচ্ছে এখানে বেশি করে কত রকমের ডিফারেন্ট ডেটা আছে সেই মতো আর এটা। এবারে দেখো এক্স এর অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করতে পারো এইরকম ভাবে, দেখো কি করতে পারো, এইটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা ইত্যাদি ইত্যাদি করে F7 ডিভাইডেড বাই হচ্ছে তোমার F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট ডট ডট। এটা সবসময় এটা করা হয়। দেখো আমরা যখন ধরো একটা ক্লাসে 10 জন ছাত্র আছে, তাদের আমি ধর ওজনের অ্যাভারেজ ধরো বা বয়সের অ্যাভারেজ আমি ক্যালকুলেট করতে চাইছি। তাহলে এবারে ধরো তোমরা যারা পড়ছো তাদের যদি এরকম 5টা ডিফারেন্ট এজের ছাত্র থাকে, কেউ কারো বয়স 18, কেউ 19, কেউ 20, কেউ 21 আর ধরো কেউ 22, তাই 50 জন ছাত্রের মধ্যে আমি বললাম যে ধরো 15 জন ছাত্র আছে যাদের বয়স হচ্ছে তোমার 18 করে, 10 জন ছাত্র আছে যাদের বয়স হচ্ছে 19 করে, তো 7 জন ছাত্র আছে যাদের বয়স হচ্ছে 20 করে, 5 জন ছাত্র আছে যাদের বয়স ধরে নাও 21 করে, আর ফাইনালি যেটা রইল তোমার আরো 15 আরো নয় আরো 10 জন ছাত্র আছে যাদের বয়স ধরে নাও তোমার যেটা আর কি 23 করে। তা তুমি কি করবে, ওই যে 18 বছর ইন্টু 18 বছর বয়স্ক স্টুডেন্টের সংখ্যা প্লাস হচ্ছে 19 বছর প্লাস 19 বছর বয়স্ক স্টুডেন্টের সংখ্যা, এইরকম ভাবে 23 বছর ইন্টু 23 বছর বয়স্ক পাওয়া স্টুডেন্টের সংখ্যা, এগুলোকে গুণ করবে, গুণ করে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করে দেবে। এক্স্যাক্টলি এখানে সেই কাজটা কি করা হয়েছে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমার বেসিক্যালি ওই 18 বছর বয়সে কতক্ষণ আছে, 19 বছর বয়সে কতক্ষণ আছে এইটা। তাহলে দেখো সেইখান থেকে তুমি যে অ্যাভারেজটাকে ক্যালকুলেট করলে সেটা সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু এফ আই এক্স আই, এটাকে শর্ট হ্যান্ড নোটেশনে লিখলে কি করে লিখবো, সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু পি এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু পি এফ আই, এই যে F1 প্লাস F2 প্লাস F3 এটাকে শর্ট হ্যান্ড নোটেশনে লিখলে এরকম হবে। বা এটা তুমি লিখতে পারো সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু পি এখানে এফআই, আর এইখানে এই যে সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু পি এফআইটা আমি এখানে বসিয়ে দিলাম ইন্টু এক্স আই। এবারে দেখো এই যে এফআই বাই সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু পি এফআই, এইটা কি বলে যে ওয়েট, মানে ব্যাপারটা কিছুই না, ধরো এখানে টোটাল ডেটা আছে কতগুলো বললাম, 16টা ডেটা আছে, তা 16টা ডেটার মধ্যে হচ্ছে 10 অ্যাপিয়ার করেছে 4 বার, তাহলে 10-এর ওয়েট কত হচ্ছে তোমার 4-এর 16, 7 অ্যাপিয়ার করেছে একবার, তার ওয়েট কত হলো 1-এর 16, তার মানে এইটা বাই এইটা সেটাকে তুমি ডব্লিউ আই লিখছো, অর্থাৎ সামেশন নাম্বার আই ইকুয়াল টু 1 টু পি ডব্লিউ আই এক্স আই, যেখানে ডব্লিউ আইটা হচ্ছে এফ আই বাই সামেশন নাম্বার আই ইকুয়াল টু 1 টু পি এফ আই, একে বলা হচ্ছে ওয়েট অফ ফাইন্ডিং এক্স আই। তাহলে এইভাবে যে অ্যাভারেজটাকে ক্যালকুলেট করলে তাকে বলা হবে যে ওয়েটেড অ্যাভারেজ ক্যালকুলেট করা, মানে রেজাল্টটা সবসময় একই আসবে। তোমার যদি একই রকমের ডেটা বারবার অ্যাপিয়ার করে তাহলে তোমার ওয়েটেড অ্যাভারেজ করা সবসময় সুবিধে। এবং দেখো আমরা সত্যি যে অ্যাভারেজ যখন ক্যালকুলেট করি তখন কিন্তু এই ওয়েটেড অ্যাভারেজটাই অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি, সেটা তুমি বয়সের অ্যাভারেজই বলো, ওজনের অ্যাভারেজই করো, দেখো আমরা অ্যাকচুয়ালি কিন্তু ওয়েটেড অ্যাভারেজটাকেই ক্যালকুলেট করি। তাহলে দেখো, তাহলে ওয়েটেড অ্যাভারেজ বা ওয়েটেড মিন, এটার মানে তোমার কাছে পরিষ্কার, কোনো অসুবিধা আছে? তোমাকে যদি একটা অ্যাভারেজ করতে হয় তুমি তো এইভাবেই করবে, তাই না? ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আরো দু রকমের মিনের কথা আমি বলি, যে মিনগুলো কিন্তু আমার বিভিন্ন সময় কাজে লাগে। দেখো, এরিথমেটিক মিনই সার্টেনলি বেশি কাজে লাগে, কিন্তু আরেক রকমের মিন আছে যেটা হচ্ছে জিওমেট্রিক মিন। আচ্ছা, জিওমেট্রিক মিন যেটা, এই যে জিওমেট্রিক মিন, এর মানেটা কি? মানেটা দেখো, ধরো তোমার কাছে যে ডেটাগুলো আছে x1 x2 থেকে আপ টু xn পর্যন্ত, এখানে সব x গুলো হচ্ছে তোমার পজিটিভ, হ্যাঁ, এটা মানে এটা কেউ কেউ জিরো হওয়া চলবে না, কিন্তু এটা গ্রেটার দ্যান জিরো সবসময়, ঠিক আছে? আর এবারে জিওমেট্রিক মিনটা তুমি এইরকম ভাবে ডিফাইন করছো, সেটা হচ্ছে এক্স বার নিচে জি লিখে দিলাম, মানে বেসিক্যালি জিওমেট্রিক মিন, কিছু উল্লেখ না করলে এটা এইটমেটিক মিন বোঝায়, তো সাফিক্স হিসেবে জি লিখে দেওয়া মানে জিওমেট্রিক মিন। সেটা কি হবে না, প্রত্যেক রেটাকে গুণ করে তার পাওয়ার 1/n করে দাও, অর্থাৎ গুণ মানে হচ্ছে পাই দিয়ে লিখতে, পাই ওভার আই ইকুয়াল টু 1 to n এক্স আই, তার পাওয়ার হচ্ছে 1/n, এটা হয়ে গেল তোমার জিওমেট্রিক মিন। মানে ধরো আমি যদি বলি যে তোমার ধরো 2 আর 6, তাহলে জিওমেট্রিক মিন কত, আর এরিথমেটিক মিন কত হবে 2 + 6/2, তাহলে জিওমেট্রিক মিন কত হবে 2 × 6 তার স্কোয়ার রুট, দুটো এলিমেন্ট যেহেতু তাহলে 1-এর 2 হচ্ছে, তার মানে বেসিক্যালি স্কোয়ার রুট হয়ে যাচ্ছে।
ঠিক আছে? এইটা। তো এইটা হয়ে গেল জিওমেট্রিক মিন। আচ্ছা, জিওমেট্রিক মিন কি আদৌ ইম্পর্টেন্ট? হ্যাঁ, সার্টেনলি ইম্পর্টেন্ট। দেখো, তুমি যখন মিন আয়নিক অ্যাক্টিভিটি বা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট নিয়ে কথাবার্তা বলো, তখন কিন্তু যে মিনটাকে করতে হয় সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার জিওমেট্রিক মিন। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সেটা ডিসোসিয়েট করে Na+Cl- হলো, এটা 1:1 ইলেকট্রোলাইট। এবারে এই Na+ এর অ্যাক্টিভিটি ধরে নাও A+, Cl- এর অ্যাক্টিভিটি A-, Na+ এর আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট হচ্ছে F+, আর Cl- এর আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট হচ্ছে F-। এবার মিন আয়নিক অ্যাক্টিভিটি তখন কি হবে? এই যে ক্যাটায়নের অ্যাক্টিভিটি A+, অ্যানায়নের অ্যাক্টিভিটি A- গুণ করে তার স্কয়ার রুট করা থাকে। এইটা বেসিক্যালি একটা জিওমেট্রিক মিন। সিমিলারলি মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট যখন তুমি ক্যালকুলেট করছো A+- √F+F-। তাহলে জেনারেলি এটা হচ্ছে 1:1 ইলেকট্রোলাইটের জন্য। এগুলো সব হচ্ছে মানে ফর 1:1 ইলেকট্রোলাইট বা সোডিয়াম ক্লোরাইডের মতো ইলেকট্রোলাইট। আচ্ছা, এবারে যদি এমন হতো যে জেনারেলি মানে হচ্ছে তোমার ধরো ফর এই নিউ+ ইলেকট্রোলাইট যদি তুমি কনসিডার করতে, জেনারেল কেসটাকে করার জন্য মানে এরকম আর কি, A নিউ+B নিউ- ডিসোসিয়েট করে নিউ+A Z+ তৈরি করলো, প্লাস নিউ-B Z- তৈরি করলো। মানে তোমার বেসিক্যালি ক্যাটায়নের যোজ্যতা হচ্ছে Z+, তার সংখ্যাটা হচ্ছে নিউ+, আর অ্যানায়নের যোজ্যতা Z-, তার সংখ্যাটা হচ্ছে নিউ-। যদি হয় তাহলে মিন আয়নিক অ্যাক্টিভিটিটা হয়ে যাবে A+, মানে দেখো এইখানে বেসিক্যালি কি হচ্ছে না, ক্যাটায়নের অ্যাক্টিভিটি কিন্তু A+ এবং অ্যানায়নের অ্যাক্টিভিটি A- বলো, A+⁴ কিন্তু A- তার হোল পাওয়ার হচ্ছে 1/নিউ, যেখানে নিউটা হচ্ছে নিউ+ প্লাস নিউ-। ঠিক একই রকমের মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট যেটা, সেটা হচ্ছে A+⁴ M- হোল টু দি পাওয়ার 1/নিউ। তা দেখো, তাহলে শুধুমাত্র এরিথমেটিক মিন তো সর্বত্র কাজে লাগে, কিন্তু এরিথমেটিক মিন ছাড়া যে আর কোনো মিন নেই সেরকম না, জিওমেট্রিক মিনও আছে। যখন মিন আয়নিক অ্যাক্টিভিটি বা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট নিয়ে কথাবার্তা বলি, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি জিওমেট্রিক মিনটা নিয়ে কথাবার্তা বলি। জিওমেট্রিক মিন এবং জিওমেট্রিক মিনটা যে আমাদের কাজে লাগে কেমিস্ট্রির বিভিন্ন জায়গাতে, সেটা তুমি বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? বুঝছে? না স্যার। আর একটা মিন তোমার হয় যাকে বলে হারমোনিক মিন। হারমোনিক মিনটা কি হচ্ছে? তাহলে এরকম আমি ভাবলাম যে লেট দ্য ডেটা আর x1 x2 x3 করে আপ টু xn পর্যন্ত। আচ্ছা, এবার আমি কি করলাম দেখো, প্রত্যেকটা রেসিপ্রোকাল নিলাম 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস ডট 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 প্লাস 1/xn, সেটাকে বললাম 1/x। এইটা তাহলে আমি জাস্ট এই যে প্রত্যেকটা রেসিপ্রোকাল নিয়ে সেটাকে আমি 1/x বলছি। তাহলে হারমোনিক মিনটা কি হচ্ছে? হারমোনিক মিন হচ্ছে সাফিক্স সমান h দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে n ডিভাইডেড বাই 1/x1 প্লাস 1/x2 প্লাস ডট 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 প্লাস 1/xn। এইটা অর্থাৎ n বাই সামেশন আবার i ইকুয়াল টু 1/n 1/xn। এইটা হয়ে যাচ্ছে তোমার হারমোনিক মিনের ডেফিনেশন। আচ্ছা, এই ধরনের হারমোনিক মিন কোথায় কাজে লাগে? যখন ধরো তোমার কতগুলো রেজিস্ট্যান্স প্যারালালি কাজ করে, হ্যাঁ, তাহলে এটা প্লাস, এটা তোমার মাইনাস, তাহলে কতগুলো রেজিস্ট্যান্স প্যারালালি কাজ করছে। একটা রেজিস্ট্যান্স R1, একটা হচ্ছে R2, একটা হচ্ছে R3। তা তোমাকে লিখতে হবে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইটা তাহলে তোমার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা যখন তুমি করবে, এইটা রেসিপ্রোকাল হয়ে যাবে 1/ এটা হয়ে যাবে। অর্থাৎ এটাকে তুমি যদি ক্যালকুলেট করো না, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? এটা হবে R1 R2 R3 ডিভাইডেড বাই R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2। যদি সিম্পলিফিকেশনটা যদি করে নাও, তাহলে তুমি এইটা পাবে অ্যান্সার। ঠিক আছে? তাহলে দেখো, এই হারমোনিক মিনও তোমার অ্যাকচুয়ালি কাজে লাগে যখন তোমার এই রেজিস্ট্যান্স তারা প্যারালালি থাকে, সেইটাকে দেখা যায়। এই যেভাবে প্যারালাল তিনটে রেজিস্ট্যান্স যদি থাকে, এফেক্টিভ সে কতখানি রেজিস্ট্যান্স ফিল করছে, সেটা কিন্তু যেটা পাবে সেটা বেসিক্যালি তোমার কিন্তু হারমোনিক মিন। ঠিক আছে? তাহলে বোঝা গেল? তাহলে মিন তিন রকমের: এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এরিথমেটিক মিনটা খুব কমন, কিন্তু জিওমেট্রিক মিন, হারমোনিক মিনও কিন্তু আমার কেমিস্ট্রি এবং ফিজিক্সে বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগতে পারে। ঠিক আছে? এই তিনটে বোঝা গেল? ঠিক আছে? আচ্ছা দেখো, আমি যখন এরিথমেটিক মিন নিয়ে কথাবার্তা বলেছিলাম, তখন একটা পপুলেশন মিন এবং একটা স্যাম্পল মিন নিয়ে বলেছি। মানে পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে একটা তফাৎ আছে, সেটা একটু বুঝে নেওয়া যায়। তাহলে
পপুলেশন মানে হচ্ছে দ্য ভাস্ট গ্রুপ or aggregate of all animate or inanimate individuals, cases, events that possess some form or amount of the variables under investigation in an experimental test or survey constitute the population. তাহলে দেখো আর ফর্মাল ডেফিনেশন কিভাবে বলা যায়, দ্য ফার্স্ট গ্রুপ or aggregate of all animate or inanimate individuals, cases, events that possess some form or amount of the variables under investigation in an experimental test or survey constitute the population. মানে ধরো তুমি একটা এক্সিট পোল করছো বা এক্সিট পোল বা ওপিনিয়ন পোল করছো, মানে ভোট আসবে, ভোটের আগে একটা ওপিনিয়ন পোল করছো। তাহলে ওপিনিয়ন পোল করতে গেলে তোমাকে প্রচুর লোককে তোমাকে জিজ্ঞেস করতে হবে তুমি বাবা কিসে ভোট দেবে, কেন দেবে, কিসে ভোট দেবে, কেন দেবে। এটা করে একটা তোমার করা হলো, একটা সার্ভে করা হলো। সার্ভে করে এই যে হিউজ নাম্বার অফ ডেটা তুমি কালেক্ট করলে সেইগুলো বেসিক্যালি হলো তো পপুলেশন। এটা তো পপুলেশন কিন্তু একটা ভাস্ট ব্যাপার, প্রচুর এলিমেন্ট সেখানে। আর উল্টো দিকে দেখো এই পপুলেশন নিয়ে কাজ করার সমস্যা বলে লোকে যেটা করে স্যাম্পেল নিয়ে কাজ করে। ধরো একটা লোকসভা আন্ডারে তোমার দেখা যাচ্ছে 17 লাখ 18 লাখ ভোটার। এবারে যখন সার্ভে হয় তো 17 লাখ 18 লাখ ভোটারকে তো জিজ্ঞেস করে না, বলে হয়তো 5,000 লোককে হয়তো জিজ্ঞেস করে। তাহলে কি হচ্ছে তোমার এই 17 লাখের মধ্যে 5,000টাকে একটা ইনসিগনিফিক্যান্ট নাম্বার, তো সেটাকে বলা হবে স্যাম্পল। তাহলে স্যাম্পল ইজ এ রিলেটিভলি স্মল গ্রুপ of member chosen from the population for being subjected to an experiment, test or survey instead of the population. তাহলে আমি পপুলেশন থেকে একটা ছোট্ট পার্ট নিয়ে নিলাম, দেখো যে স্যাম্পল, যেটা তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে, হ্যাঁ, বিভিন্ন রকমের ওই টেস্টে বা এক্সপেরিমেন্টে বা কোনো একটা সার্ভে করার জন্য। এইটা তাহলে পপুলেশন মানে কি হিউজ নাম্বার অফ ডেটা, আর সার্ভে মানে হচ্ছে অল্প নাম্বার অফ ডেটা, আর কিছু। ঠিক আছে, আমরা যেটা করি মুছে করি দেখুন আমরা স্যাম্পল নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, পপুলেশন যেহেতু হিউজ নাম্বার অফ মানে ডেটা ইনভলভ, সেটা নিয়ে আমরা কম হ্যান্ডেল করি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে যেটা বোঝায় সেই পার্টটা আমরা কমপ্লিট করলাম। তাহলে আমাদের প্রথমে যেটা বলা ছিল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স একটা সেন্ট্রাল টেন্ডেন্সি বোঝায়, আর একটা মেজার অফ ভেরিয়েবিলিটি অর স্প্রেড অর ডিসপারশনটাকে বোঝায়। এটা দেখো প্রথম কথা হচ্ছে যে স্প্রেডটা দেখবে তোমার সেন্ট্রাল টেন্ডেন্সিতে কি হচ্ছে, একটা সেন্ট্রাল ভ্যালুর অ্যাবাউটে হচ্ছে ডেটাগুলো তোমার ক্লাস্টার হয়ে থাকতে চাইবে। তো তাহলে এই যে দুটো ডিস্ট্রিবিউশন দেখছি, দেখো কোন একটা ডিস্ট্রিবিউশনটা পরিষ্কার ন্যারো দেখতে পাচ্ছ তুমি, আর আরেকটা ডিস্ট্রিবিউশনে দেখো ওটা কিন্তু অনেকটা ফ্ল্যাট হচ্ছে। তাহলে এফটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ফ্রিকোয়েন্সি। তো দেখো যে প্রথমে যেটা কালো যেটা সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের অ্যাবাউটে, মানে একটা মিন, ধরো পপুলেশন মিন হতে পারে, স্যাম্পল মিন হতে পারে, তার অ্যাবাউটে কিন্তু মোটামুটি হবে ক্লোজ, মানে মানে ডিসপারশনটা অনেক কম। আর গ্রিন যেটা আমি এঁকেছি দেখো সেখানে কিন্তু ডেটাগুলো একটা বড় রেঞ্জের মধ্যে ছড়িয়ে আছে আর কি। হ্যাঁ, তার মানে এইটা এই বড় এই যে এইটা সবুজটা আর কি, সবুজটা হচ্ছে বড় রেঞ্জের মধ্যে ছবি আছে, অর্থাৎ এটা হচ্ছে বেশি স্প্রেডেড আছে বা ডিসপারশনটা বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে এই ডিসপারশন ইত্যাদিগুলোকে বোঝার জন্যে যে টার্মটা আমাকে কি ব্যবহার করতে হয় সেটাকে বলে পপুলেশন, মানে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। আচ্ছা, ভ্যারিয়েন্সও একই রকমের স্যাম্পল ভ্যারিয়েন্স এবং পপুলেশন ভ্যারিয়েন্স হতে পারে। ভ্যারিয়েন্সকে সিগমা স্কোয়ার দিয়ে এক্সপ্রেস করা হয়। সিগমা স্কোয়ারটা হচ্ছে সামেশন ওভার আই ইকুয়াল টু 1 to n xi মাইনাস মিউ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। তার মানে যেটা দাঁড়াচ্ছে এখানে যে xi মাইনাস মিউ তার স্কোয়ার করে তুমি অ্যাভারেজ করছো, সেটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স। পপুলেশন ভ্যারিয়েন্স হচ্ছে সামেশন ওভার আই ইকুয়াল টু আই ইকুয়াল টু 1 to n xi মাইনাস মিউ। তার মানে যেটা তোমার মেজার্ড ভ্যালুটার সঙ্গে তোমাকে বিয়োগ করতে হবে পপুলেশনের মিনটা, যে ডিফারেন্সটা সেটাকে স্কোয়ার করতে হবে, তাহলে অ্যাভারেজ হবে। সেটাকে বলা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স। আচ্ছা, এবারে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটা টার্ম ডিফাইন করা হচ্ছে। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, সেটা হচ্ছে রুট ওভার অফ ওই যেটা ভ্যারিয়েন্সের জাস্ট স্কোয়ার রুট। এই যেখানে ভ্যারিয়েন্সটা পেয়েছো তার স্কোয়ার রুটটাকে বলা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে এই পপুলেশন টার্মটা ব্যবহার করছি, তোমার স্যাম্পল ভ্যারিয়েন্স বা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় তার ক্ষেত্রে অন্য ফর্মুলা কাজ করে। হ্যাঁ, সেটাকে মাথায় রাখবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো তুমি ভ্যারিয়েন্স পেলে, আর হচ্ছে তুমি এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলে।
আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এই যে এখানে আমি ডিফাইন করেছি যে ভ্যারিয়েন্সটাকে সামেশন ওভার i ইকুয়াল টু 1 xi মাইনাস মিউ তার স্কোয়ার বাই n, এটা কিন্তু আরেক রকম ভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার। কেমন করে? তাহলে দেখো আমি যেটা বলছি, ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন sigma can be alternatively expressed as follows. দেখো যেটা হচ্ছে যে এই ভ্যারিয়েন্সের যে ডেফিনেশন সামেশন আবার i ইকুয়াল টু 1 টু n xi মাইনাস মিউ তার স্কোয়ার বাই n, যেখানে এখানেও বলে দেওয়া উচিত ছিল, যেখানে কিন্তু এই যে পপুলেশন ভ্যারিয়েন্স বলছি মানে মিউটা কিন্তু এখানে পপুলেশন মিন, হ্যাঁ এটা পপুলেশন মিন তুমি মাথায় রাখবে। তো দেখো এটা এবারে তুমি xi মাইনাস মিউ তার স্কোয়ারটাকে তুমি জাস্ট এক্সপান্ড করে দাও, তাহলে xi এর স্কোয়ার মাইনাস 2 মিউ ইন্টু xi প্লাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই n। তো এবারে এটা তিনটা ভাগে ভেঙে না, সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n xi স্কোয়ার বাই n মাইনাস 2 মিউ সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n xi বাই n প্লাস মিউ স্কোয়ার সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n 1 বাই n। তাহলে এখানে মিউ স্কোয়ার বাইরে নিয়ে নিয়েছে, এখানে তোমার 1 পড়ে থাকে। এবারে দেখো এইটা কিন্তু বাই ডেফিনেশন এক্স স্কোয়ারের অ্যাভারেজ, এইটা কিন্তু বাই ডেফিনেশন এক্স স্কোয়ারের অ্যাভারেজ, এইটা বাই ডেফিনেশন হচ্ছে তোমার এক্স এর অ্যাভারেজ, আর এইটা সামেশন আবার 1 টু n n করলে এটা বেসিক্যালি তোমার n বেরোয়, তাহলে n n তোমার কেটে চলে গেল। তাহলে এবার দেখো এইটা হলো এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস 2, আচ্ছা এখানে মিউটাকে তুমি জাস্ট এক্স অ্যাভারেজ এইরকম ভাবে দেখিয়েছো আর কি, জাস্ট বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমি এইখানে এইখানে যেটা হচ্ছে এটা আমি জাস্ট ফর দ্য টাইম বি মিউটাকে আমি এক্স অ্যাভারেজ এইরকম ভাবে রিপ্রেজেন্ট করছি, এটা তো অ্যাকচুয়ালি অ্যাভারেজ রিপ্রেজেন্ট করছে সেই জন্য আর কি। এটা কত করে 2 ইন্টু এটা এক্স অ্যাভারেজ ইন্টু এক্স অ্যাভারেজ প্লাস এক্স অ্যাভারেজের স্কোয়ার। দেখো তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজ এখানে মাইনাস 2 এক্স অ্যাভারেজের স্কোয়ার, এটা প্লাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, তাহলে কি হলো এটা এক্স অ্যাভারেজের স্কোয়ার জাস্ট হয়ে গেল। তার মানে দেখো সিগমা স্কোয়ার হয়ে গেল এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হয়ে যাবে কত, রুট ওভার, এটা হচ্ছে তোমার ভ্যারিয়েন্সটা এটা, আর এইটা হয়ে গেল তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা। তাহলে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তুমি এইরকম ভাবে এক্সপ্রেস করতে পারো, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বুঝেছ? ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুটো তুমি বুঝে গেলে। আচ্ছা এবারে যদি ডেটার সংখ্যাটা তোমার ইনফাইনাইট না হয়ে ফাইনাইট নাম্বার অফ ডেটা থাকে, তাহলে তোমার যেটা আসবে স্যাম্পল ভ্যারিয়েন্স আসবে। আচ্ছা স্যাম্পল ভ্যারিয়েন্সটা কেমন করে তুমি ডিফাইন করছো? দেখো স্যাম্পল ভ্যারিয়েন্স যেটা সেটা হচ্ছে এ স্কোয়ার দিয়ে এক্সপ্রেস করা বা সিগমা স্কোয়ার দিয়ে পপুলেশন ভ্যারিয়েন্স বোঝানো হয়, আর এ স্কোয়ার দিয়ে তুমি জাস্ট স্যাম্পল ভ্যারিয়েন্সটাকে বোঝাচ্ছে, সেটা কি সামেশন আবার i ইকুয়াল টু 1 টু n xi মাইনাস এক্স অ্যাভারেজ প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। দেখো তাহলে কি হলো এখানে, এখানে মিউটা পাল্টে গিয়ে এক্স অ্যাভারেজ তোমাকে ব্যবহার করতো, এক্স অ্যাভারেজটা হচ্ছে তোমার স্যাম্পল মিন, আর এখানে এই ডিনোমিনেটরে n এর বদলে তোমাকে n মাইনাস 1 লিখতে হবে, আর স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন তুমি করছো তখন যেটা পেয়েছো তার স্কোয়ার রুট করে ফেলতে হচ্ছে। এখানে n মাইনাস 1টাকে বলা হচ্ছে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম। আচ্ছা এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা পরে আমার নিশ্চয়ই কোথাও উল্লেখ আছে, আমি এখানে বলে দিচ্ছি যে এই যে এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা যখন তোমার নাম্বার অফ ডেটার সংখ্যা হচ্ছে কম, তখন না ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কতগুলো ভেরিয়েবলকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারছো, এটা টোটাল নাম্বার অফ ডেটা থেকে কিন্তু এক কম হবে। কেন এক কম হবে? এই যে n মাইনাস 1, তাহলে এক কমটা কেন হলো, এক কমটা হলো তার কারণটা হচ্ছে তুমি যখন এক্স অ্যাভারেজটা ডিফাইন করছো, এক্স অ্যাভারেজটা ডিফাইন করতে গেলে তোমার কিন্তু একটা ইকুয়েশন থেকে যাবে। যেমন ধরো এই যে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, এইটা ডিভাইডেড বাই টোটাল n করে তুমি তো বেসিক্যালি এক্স এর অ্যাভারেজটাকে লিখছো। তাহলে যেহেতু এখানে একটা ইকুয়েশন আছে, দেয়ার ইজ অ্যান ইকুয়েশন, তাহলে ইকুয়েশন যদি হয়, ইকুয়েশন মানে একটা রেস্ট্রিকশন, তা রেস্ট্রিকশনটা যদি থাকে তাহলে কি হবে না ডিগ্রিজ অফ ফ্রিডমটা হয়ে যাবে টোটাল যতগুলো ভেরিয়েবল মাইনাস টোটাল নাম্বার অফ রেস্ট্রিকশন। তাহলে যেহেতু এখানে
একটা রেস্ট্রিকশনস থেকে যাচ্ছে, সেই জন্য এখানে ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে যতগুলো ডেটা তার তুলনায় একটা কম হয়ে যাবে। এইটা কিন্তু কখনো ভুল করো না। মানে দেখো যখন তোমাকে ওই অনেক নাম্বার অফ ডেটা দিয়ে দেবে তখন খুব একদম গ্ল্যাডলি তুমি পপুলেশন ভ্যারিয়েন্স এবং এইখানে যেটা এটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স, এখানে বলে দেওয়া উচিত ছিল। মানে এটা হচ্ছে তোমার কোনটা, এইটা এইটা। এই যে পপুলেশন ভ্যারিয়েন্স, তাহলে তোমাকে অনেক ডেটা দিয়ে দিয়েছে, তুমি পপুলেশন ভ্যারিয়েন্স এই ফর্মুলা দিয়ে ব্যবহার করলে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই ফর্মুলা দিয়ে ব্যবহার করে, যেখানে নিচে এন আছে। যখনই তোমার দেখবে যখন নিউমেরিক্যাল ক্যালকুলেশন করতে হবে 4টে 5টা 6টা 8টা 10টা তোমাকে ডেটা দেবে। তো যদি অল্প পরিমাণ ডেটা দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাকে স্যাম্পল ভ্যারিয়েন্স বা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেট করতে দিচ্ছে। তো স্যাম্পল ভ্যারিয়েন্স বা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যখন তুমি করবে, এখানে ডিনোমিনেটর এন দিয়ে ভাগ হবে না, n-1 দিয়ে ভাগ হবে। কেন একটা কমে গেল? কারণ ডিগ্রিজ অফ ফ্রিডম একটা কম। কেন ডিগ্রিজ অফ ফ্রিডম একটা কম? কারণ ডিগ্রিজ অফ ফ্রিডম বাই ডেফিনেশন হচ্ছে যতগুলো ভেরিয়েবল থাকবে, হ্যাঁ, মানে এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে নিই, যে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে, এটা তুমি পরে পড়বে, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে তোমার বেসিক্যালি নাম্বার অফ ডেটা দ্যাট ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্টলি। এবং এটা হবে হচ্ছে নাম্বার অফ ডেটা মাইনাস নাম্বার অফ ইকুয়েশন। এবং দেখো এটা n-1 এর জন্য হয়ে গেল। হ্যাঁ, এই যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা দেখো n-1 হয়ে গেলে, কারণ এখানে যেটা আছে এনটা, কিন্তু অ্যাভারেজটাকে ক্যালকুলেট করার জন্য একটা ইকুয়েশন তোমার চলে আসছে, সেই জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম n-1টা হচ্ছে। এটা ভুলে যেও না কিন্তু। তাহলে এখানে দেখো তুমি পপুলেশন, তাহলে এখান থেকে তুমি দেখো এই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাদের পার্থক্যটা যখন দেখছো, তাহলে পপুলেশন মিন ব্যবহার করা হচ্ছে, মানে যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে পপুলেশন মিন ব্যবহার করা হচ্ছে, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে হচ্ছে এক্স অ্যাভারেজ মানে মানে স্যাম্পল মিন ব্যবহার করা হচ্ছে। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ভাগ করতে হচ্ছে এন দিয়ে, আর স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ভাগ করতে হচ্ছে n-1 দিয়ে। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তুমি সিগমা দিয়ে এক্সপ্রেস করছো, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তুমি এস দিয়ে রিপ্রেজেন্ট করছো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এখানে, মানে তুমি যেটা করলে সেটা বেসিক্যালি একটা কোশ্চেনের মতো আর কি, ডিফারেন্সেস বিটুইন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন and sample স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে ডিফারেন্স বিটুইন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, দেখো তুমি যখন ফর্মুলাগুলোকে লিখো তাহলে ফর্মুলাতে খেয়াল রাখবে যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যেখানে মিউ ব্যবহার করা হয়েছে, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে এক্স বার ব্যবহার করা হয়েছে, মানে পপুলেশন মিন ব্যবহার করা হয়েছে, স্যাম্পল মিন ব্যবহার করা হয়েছে। এখানে তোমার এন দিয়ে ভাগ হয়েছে, এখানে n-1 দিয়ে ভাগ হয়েছে, এটাকে সিগমা দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, এটাকে এস দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে তো? এটা মাথায় রাখবে, কিন্তু আমরা পরে যখন নিউমেরিক্যাল প্রবলেম করব তখন দেখাবো যে আমি কি দিয়ে ভাগটাকে করছি। এটা পরিষ্কার ধারণা থাকতে হবে। আচ্ছা, এবারে তোমার দেখো এই এই যে ভ্যারিয়েন্স যেটা আমরা বলেছিলাম, মানে বেসিক্যালি পপুলেশন ভ্যারিয়েন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন আবার i ইকুয়াল টু 1 টু n xi মাইনাস মিউ তার স্কোয়ার বাই n, এটা হচ্ছে ভ্যারিয়েন্স, বা এখানে সময় সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বলে, এটা অনেক সময় সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বলে। আচ্ছা, থার্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে তোমার এইরকম ভাবে লিখতে হয়, সামেশন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন আবার i ইকুয়াল টু 1 টু n xi মাইনাস মিউ তার হোল কিউব বাই n, এটা করে থার্ড সেন্ট্রাল মোমেন্ট। ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন আবার i ইকুয়াল টু 1 টু n xi মাইনাস মিউ তার পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে n। তাহলে এই যে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টটাই বেসিক্যালি ভ্যারিয়েন্স, এছাড়া থার্ড সেন্ট্রাল মোমেন্ট, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ইত্যাদি ইত্যাদি আছে। ঠিক আছে, তাহলে এইগুলো একটুখানি মাথায়, ডেফিনেশন তুমি মাথায় রেখে দিও, এটা পরবর্তীকালে কিন্তু তোমার কাজে লাগবে।
আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস তুমি ডিফাইন করে ফেলো। আমি দেখো যেমন ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফাইন করলাম, সেটা পপুলেশনও হতে পারে, স্যাম্পেলও হতে পারে। নেক্সট যেটা আমি ডিফাইন করবো সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। আমি তো ডিসপারশনটাকে দেখতে চাইছি, অর্থাৎ ডেটাটা এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে মিন ভ্যালুর দিকে ডেটাগুলো ক্লাস্টার থাকবে, কিন্তু কতটা তোমার ডিফিউজড হয়ে থাকছে, কতটা ডিসপারশন হচ্ছে সেটা দেখতে চাইছি। তো দেখার অনেক রাস্তা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স দিয়ে দেখা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স যত বেশি হবে তত বেশি ডিসপারশন, এটা। আরেকটা হচ্ছে মিন ডেভিয়েশন দিয়েও সেটা তুমি বোঝাতে পারো। তোমার ধরো আমি স্যাম্পেলের ক্ষেত্রেই বলছি, এক্স বার যদি স্যাম্পেল মিন হয় আর তোমার মাপা ভ্যালুটা যদি এক্সআই হয়, তাহলে এক্সআই মাইনাস এক্স বার যেটা, এটা বেসিক্যালি তোমার ডিফারেন্স মানে ডেভিয়েশন। এবার ডেভিয়েশনটা পজিটিভ নেগেটিভ হতে পারে, তখন ক্যান্সেল আউট হয়ে যেতে পারে। সেই ক্যান্সেল আউট যাতে না হতে পারে, আমি যেটা করলাম কি, যে এক্সআই মাইনাস এক্স এই ডেভিয়েশনটার মড নিয়ে নিলাম, নিয়ে সেইগুলোকে যোগ করে এন দিয়ে ভাগ করা। তাহলে মিন ডেভিয়েশনটাকে বলা হচ্ছে সামেশন আবার আই ইকুয়াল টু 1 টু n xi মাইনাস এক্স অ্যাভারেজ তার মডিউলাস ডিভাইডেড বাই হচ্ছে n। মানে ধরো তোমার সত্যি সত্যি অ্যাভারেজ ভ্যালুটা 10, এবারে আমি যখন মিন ডেভিয়েশন ক্যালকুলেট করছি, ধরো কথা কথা বলছি, কেউ হয়তো 9.8, কেউ 9.9, কেউ 10, কেউ 10.1, কেউ 10.2 পেয়েছে। আর এবারে আমি যখন ধরো ডেভিয়েশন গুলোকে দেখবো, একটা ক্ষেত্রে হচ্ছে 9.8 মাইনাস 10 অর্থাৎ -0.2, একটা 9.9 মাইনাস 10 অর্থাৎ -0.1, একটা 10 মাইনাস 10 অর্থাৎ 0, একটা 10.1 মাইনাস 10 তার মানে +0.1, সিমিলারলি +0.2 ইত্যাদি ইত্যাদি এগুলো। এবার যদি অ্যাভারেজ করো, কেউ পজিটিভ কেউ নেগেটিভ, ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যাবে। তো যাতে করে ক্যান্সেল আউট হয়ে 0 না হতে পারে, মানে ব্যাপারটা কি হচ্ছে এইটা, এবং ধরো কেউ ডেটাটা পেয়েছে 5 পেয়েছে, 10 পেয়েছে, 15 পেয়েছে। তাহলে এবারে যদি তুমি জাস্ট ডেভিয়েশনটাকে নিয়ে তুমি মিন যদি অ্যাভারেজটাকে করে নাও, তাহলে দেখো অটোমেটিক্যালি 5, 10, 15 পেলেও 0 হবে, 9.9, 10, 10.1 পেলেও সেটা 0 হবে। তাহলে তা দিয়ে তো তুমি কতটা ভ্যালুটা ডিসপার্সড হয়েছে বুঝতে পারবে না। সেগুলো তোমাকে যেটা করতে হবে, যে তুমি ওই প্লাস মাইনাস এই ঝামেলাটাকে এড়ানোর জন্য তুমি করো কি, একটা নিয়ে নাও, মডিউলাস নিয়ে নাও। দেখো এখানেও তাই করা হয়েছিল, কিন্তু যখন আমরা ভ্যারিয়েন্সটাকে করেছি সেখানেও কিন্তু আমি বেসিক্যালি স্কোয়ার করে নিয়েছিলাম, যাতে করে ক্যান্সেল আউট হয়ে যাওয়ার স্কোপ না থাকে। তাহলে দেখো মিন ডেভিয়েশন হচ্ছে সামেশন আবার আই ইকুয়াল টু 1 টু n xi মাইনাস এক্স অ্যাভারেজ তার মডিউলাস ডিভাইডেড বাই n। আর অ্যাভারেজ ডেভিয়েশন অফ দ্য মিন, এটা ভীষণ কাজে লাগে। অ্যাভারেজ ডেভিয়েশন ফ্রম দ্য মিন, এইটা অনেক জায়গায় অনেক নিউমেরিক্যাল প্রবলেম করতে তোমার কাজে লাগবে। মানে পার্টিকুলারলি যখন আমি বিভিন্ন রকম টেস্টগুলো করবো না, এফ টেস্ট, টি টেস্ট, কিউ টেস্ট, তখন এটা খুব লাগবে। অ্যাভারেজ ডেভিয়েশন অফ দ্য মিন সেটা হচ্ছে এই মিন ডেভিয়েশনকে স্কোয়ার রুট অফ n দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে তোমার মিন ডেভিয়েশনটাকে স্কোয়ার রুট অফ n দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে, সেটা করে অ্যাভারেজ ডেভিয়েশন অফ দ্য মিন। আচ্ছা এবারে দেখো এই অ্যাভারেজ ডেভিয়েশন অফ দ্য মিন সেটা হচ্ছে √2/π ইন্টু সিগমা, অর্থাৎ 0.8 ইন্টু সিগমা। ঠিক আছে, √2/π ইন্টু সিগমা বা 0.8 ইন্টু সিগমা। তার মানে তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানো, তাহলে মিন ডেভিয়েশন ক্যালকুলেট করে ফেলতে পারবে, বা মিন ডেভিয়েশন জানলে সেটা তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারবে। এই ফর্মুলাটাকে কাজে লাগে। তাহলে বুঝতে পারলে মিন ডেভিয়েশন বলতে কি বুঝছো, আর অ্যাভারেজ ডেভিয়েশন অফ দ্য মিন তার মানে কি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবারে আমি রেঞ্জ বা স্প্রেড বলে একটা কথা বলছি। রেঞ্জ বা স্প্রেড কিছু না, তোমার যে ডেটাগুলো আছে তার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে রেঞ্জ বা স্প্রেড। তুমি টাইটেশন করছো, তোমার ভ্যালুটা 9.9 থেকে 10.1 এর মধ্যে বেরিয়েছে, আর কারো টাইটার ভ্যালুটা হচ্ছে 5 থেকে 15 মধ্যে বেরিয়েছে। তাহলে কার স্প্রেড বেশি, যে 5 থেকে 15 মধ্যে বেরিয়েছে, বা কার রেঞ্জ বেশি, যে 5 থেকে 15 মধ্যে বেরিয়েছে, আর তোমার রেঞ্জ হচ্ছে কম। দেখো যত তোমার স্প্রেডটা কম হবে, তত রেজাল্টটা তোমার ওই সেন্ট্রাল ভ্যালুর দিকে ওরিয়েন্টেড থাকবে। তার মানে বেসিক্যালি রেঞ্জ বা স্প্রেড বাড়লে ডিসপারশন বাড়ে বা ভেরিয়েবিলিটি বাড়ে, মিন ডেভিয়েশন বাড়লে তোমার ডিসপারশন বাড়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়লে ডিসপারশন বাড়ে, ভ্যারিয়েন্স বাড়লে ডিসপারশন বাড়ে। তাহলে যেমন সেন্ট্রাল টেন্ডেন্সিটা মিন, মিডিয়ান, মোড দিয়ে আমি বোঝালাম, ঠিক একই রকমভাবে ডিসপারশনটাকে তুমি বেসিক্যালি রেঞ্জ অর স্প্রেড, মিন ডেভিয়েশন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল ভ্যারিয়েন্স, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন ভ্যারিয়েন্স, বিভিন্ন রকম ভাবে তুমি ওটাকে এক্সপ্রেস করতে পারছো। তাহলে বোঝা গেল ডিসপারশন জিনিসটা কি। আচ্ছা দেখো, স্ট্যান্ডার্ড এরার বলে একটা টার্ম আছে। সেই স্ট্যান্ডার্ড এরারটা হচ্ছে s বাই √n,
মানে তোমার স্যাম্পল স্ট্যান্ডার্ড, মানে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই রুট ওভার অফ এন। আচ্ছা, এবার তার সঙ্গে সঙ্গে একটা রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে ব্যাপার আছে। রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে তোমার এস ডিভাইডেড বাই এক্স অ্যাভারেজ, সেটা হচ্ছে রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই হচ্ছে এক্স এর যে মানে স্যাম্পল মিন যেটা আর কি, সেটা হচ্ছে রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সেটা আমি পরে ডিফাইন করব। এখানে জাস্ট রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের সম্পর্কটা যেরকম, যে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্টু 100, অর্থাৎ এস বাই এক্স পার ইন্টু 100, সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ কোভ্যারিয়েন্স। তাহলে আরো কতগুলো টার্ম আমি এখানে ডিফাইন করে ফেললাম। এগুলো থেকে বিভিন্ন সব নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে দেয়, এই টার্মগুলো জেনে রাখা দরকার। একটা স্ট্যান্ডার্ড এরার এস বাই রুট ওভার অফ এন, রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই এক্স অ্যাভারেজ যেটা, হ্যাঁ, বা স্যাম্পল মিন যেটা, সেটা রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা হচ্ছে রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্টু 100। ঠিক আছে? আচ্ছা, তবে কতগুলো টার্ম ডিফাইন করে দিয়েছি, সেই টার্মগুলো সম্বন্ধে তোমার জেনে রাখা দরকার। এটা পরে আবার কাজে লেগে যাবে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম। আচ্ছা, এবারে চলে এসো নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি হচ্ছে, তুমি যদি এই যে তুমি ধরো এমন ভাবো যে কোনো মানে র্যান্ডম এরার আছে, মানে তুমি যখন কোনো একটা কিছু মেজার করতে যাচ্ছ তখন তো অনেক ভুলভ্রান্তি থাকে, ধরে নাও সেই ভুলভ্রান্তির মধ্যে কোনো বায়াসনেস নাই, কোনো সিস্টেমেটিক এরার নাই, যা এরার তা সব র্যান্ডম এরার। মানে তোমার ধরো মানে কি বলবো, একটা তোমার একটা মানে ক্যালিব্রেটেড পিপের নয়, বা ক্যালিব্রেটেড বুড়ের নয়, বা তোমার অক্সালিক অ্যাসিডের মধ্যে ভেজাল আছে, বা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ভেজাল আছে, এইসব সমস্যাগুলো নেই। শুধু মানে সবই একই রকম সবকিছু, তবু দেখো 5 জন টাইট্রেশন করলে যে 5 রকম রেজাল্ট বেরোবে। তুমি একই বুড়েট, একই পিপেট, একই অক্সালিক অ্যাসিড, একই ফেনোলফথেলিন, একই এনআইএইচ যে টাইট্রেট করে তুমি 5 বার টাইট্রেট করলে সামান্য দেবী একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে যদি এরকম শুধুমাত্র র্যান্ডম এরার থাকে, তাহলে তুমি এই ফ্রিকোয়েন্সি অফ ডেটা ভার্সেস যদি এক্স তুমি প্লট করো, তাহলে এই টাইপের একটা শেপ দেখতে হয়, যে শেপটা হচ্ছে উল্টানো ঘন্টার মতো, মানে বেল শেপড একটা ছবি পাওয়া যায়। তাকে বলা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশন। তার মানে যেটা হচ্ছে, যদি তোমার শুধুমাত্র র্যান্ডম এরার থাকে, ফ্রিকোয়েন্সি অফ ডেটা ভার্সেস যে মানে ভ্যালু অফ দ্য ডেটা তুমি প্লট করো, তাহলে এই ধরনের একটা বেল শেপড তুমি একটা ডিস্ট্রিবিউশন পাবে, যাকে বলে নর্মাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন যদি কেউ ফলো করে, তাহলে এই ধরনের একটা ফাংশনাল রিলেশন দিয়ে সেটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। এফএক্স ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ টোয়াইস পাই সিগমা স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ তার হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার। এখানে সিগমা স্কয়ারটা করে যে পপুলেশন ভ্যারিয়েন্স, সিগমাটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি তুমি সিগমা ধরো, আর মিউটা হচ্ছে পপুলেশন মিন। এইটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, যেটা এই পার্টিকুলার ফর্মুলা দিয়ে যাচ্ছে। এটা মনে রাখবে, 1 বাই রুট ওভার টোয়াইস বাই সিগমা স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ তার স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার। দিস ইজ দ্য গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। তার মানে কি বললাম, যদি এটা আমি এরার পরে পড়বো, যে যদি শুধুমাত্র র্যান্ডম এরার থাকে, তাহলে হচ্ছে তোমার এই মানে মানে যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি অফ ডেটা ভার্সেস যদি ডেটা তুমি প্লট করো, ডেটার ভ্যালু যদি প্লট করো, তাহলে এই টাইপের ছবি তুমি পাবে। বেল শেপ ছবিটাকে বলা হয় গাউসিয়ান ডিস্ট্রিবিউশন প্লট বা নর্মাল ডিস্ট্রিবিউশন প্লট, এবং তার ফাংশনাল ফর্মটা হচ্ছে এরকম দেখতে। আচ্ছা, এটাই যদি তুমি মানে এই পপুলেশন, এখানে যেমন পপুলেশন মিন ব্যবহার করা হচ্ছে এবং স্যাম্পল ভ্যারিয়েন্সটাকে ব্যবহার করা হয়েছে, সরি, পপুলেশন ভ্যারিয়েন্সটাকে ব্যবহার করা হয়েছে, তো পপুলেশন মিন ব্যবহার করা হচ্ছে, পপুলেশন ভ্যারিয়েন্সটাকে ব্যবহার করা হয়েছে, পুরোটাই তুমি স্যাম্পল মিন এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করতে পারো, তাহলে সেটা হবে 1 বাই রুট ওভার টোয়াইস বাই এস স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স বার তার স্কয়ার ডিভাইডেড বাই 2 এস স্কয়ার। এখানে এক্স বারটা হচ্ছে স্যাম্পল মিন, আর এসটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যাম্পল মিন বা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল মিন স্যাম্পল স্ট্যান্ডার্ড। আচ্ছা দেখো, তাহলে এবারে আমি একটা মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে পার্টিকুলার ডিস্ট্রিবিউশনটা, সেখানে দেখো এই যে মিন ভ্যালু, যেটা মিন ভ্যালু থেকে দুদিকটা একে অপরের মিলারি, একদম সিমেট্রি, কিন্তু এই সিমেট্রি থেকে ডেভিয়েশন হতে পারে।
এই ডেভিয়েশনটাকে বলা হবে স্কিউনেস, মানে ইট ইজ এ মেজার অফ ডিপারচার অফ সিমেট্রি অফ দ্য গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে এই সিমেট্রিটাকে ব্রেক করে যাওয়া তাকে বলা হয় হচ্ছে তোমার স্কিউনেস। আচ্ছা, স্কিউনেস দু রকমের হয়, একটাকে বলা হয় পজিটিভ কিউনেস, একটা নেগেটিভ কিউনেস। আচ্ছা, পজিটিভ কিউনেসে কি হচ্ছে দেখো, এই তোমার এই মিনের অ্যাবাউটে, মানে এই মানে সরি এই মাঝখানটাকে, মানে পিক ভ্যালু মানে হচ্ছে তোমার বেসিক্যালি মিডিয়ান, সরি পিক ভ্যালু হচ্ছে মোড, সরি মিন মিডিয়ান আর মোড, মানে পিক ভ্যালুটা হচ্ছে তোমার মোড। এই যে এটা পিক ভ্যালু হচ্ছে মোড। এবার মোডের দেখো এই পার্টিকুলার কেসে কি, এই পার্টিকুলার কেসে মিন মিডিয়ান মোড তারা হচ্ছে সমান। নর্মাল ডিস্ট্রিবিউশন যদি হয় তার ক্ষেত্রে মিন মিডিয়াম মোড তারা হচ্ছে সমান হয়। এটা মাথায় রাখবে যে ফর নর্মাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন মিড মিডিয়ান মোড সমান হয়। আচ্ছা, এবারে পিক ভ্যালুটা যেটা, সেটা বেসিক্যালি মোড। দেখো এই প্রথম সিচুয়েশনটায় তুমি দেখতে পাচ্ছ যে এটা বাঁ দিকটা চাপা, ডান দিকটা হচ্ছে অনেক দূর পর্যন্ত গেছে। ইন দ্যাট কেস যেটা হবে তোমার, যেটা হচ্ছে পপুলেশন মিনটা মোডের থেকে বেশি হয়ে যাবে, তখন তাকে পজিটিভ কিউনেস বলা হয়। আর যদি ডান দিকটা চাপা, বাঁ দিকটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, ইন দ্যাট কেস যেটা হয়ে যাবে যে তোমার এই যে পপুলেশন মিনটা সেটা কিন্তু তোমার মোডের থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন তাকে বলছে নেগেটিভ কিউনেস। তো পজিটিভ কিউনেসের ক্ষেত্রে মিউ গ্রেটার দেন m0, আর নেগেটিভ কিউনেসের ক্ষেত্রে মিউ লেস দেন m0। ঠিক আছে, তাহলে কিউনেসটা হচ্ছে এই যে আমাদের যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা তোমার যেটাকে বলে নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে তোমার মিন মিডিয়াম মোড সমান এবং মাঝখানের অ্যাবাউটে দুদিকটা সিমেট্রিক, সেই সিমেট্রিটা ব্রেক করে যাওয়াটাকে বলা হবে স্কিউনেস। কিউনেস দু রকমের, পজিটিভ কিউনেস এবং নেগেটিভ কিউনেস। এবং ফার্স্ট কিউনেস কোফিশিয়েন্ট বা পিয়ারনেস মোড কিউনেস, এটা এইভাবে ডিফাইন করা হয়, সেটা হচ্ছে মিউ মাইনাস m0 বাই সিগমা। এটা হচ্ছে তুমি যদি পপুলেশন মিন এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করো, অথবা স্যাম্পল মিন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করলে এক্স বা মাইনাস m0 বাই এস। তাহলে স্কিউনেসের একটা মেজার হচ্ছে এরকম মিউ মাইনাস m0 বাই সিগমা। দেখো মিউ ইকুয়াল টু m0 যদি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, তখন ফার্স্ট স্কিউনেস কোফিশিয়েন্ট বা পিয়ারসন মোড স্কিউনেস এটা বেসিক্যালি তখন 0 হয়ে যাবে। আর যদি পজিটিভ বা নেগেটিভ তোমার ডেভিয়েশন হয়, পজিটিভ বা নেগেটিভ স্কিউনেস হয়, পজিটিভ স্কিউনেসের জন্য কি হয়, যেহেতু মিউটা গ্রেটার দেন m0, তখন পজিটিভ মানে স্কিউনেসটা পজিটিভ হয়ে যাবে। আর যদি তোমার নেগেটিভ স্কিউনেস হয় তাহলে এই স্কিউনেসটা হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাবে। তাহলে আর সেকেন্ড স্কিউনেস কোএফিসিয়েন্ট বা পিয়ারসন মিডিয়ান কোএফিসিয়েন্ট বলে একটা জিনিস আছে, সেটা এরকম ভাবে ডিফাইন করতে হয়। সেটা হচ্ছে 3 ইন্টু মিউ মাইনাস m0 বাই সিগমা বা 3 ইন্টু এস এক্স বার মাইনাস m0 বাই এস। এটা তাহলে ফার্স্ট কিউনেস কোএফিসিয়েন্ট এবং সেকেন্ড কিউনেস কোএফিসিয়েন্ট সেগুলোকে আমি ডিফাইন করে ফেললাম। তাহলে দেখো, তাহলে এই যে সিমেট্রি থেকে আলাদা হয়ে যাওয়াটা তোমার স্কিউনেস। আচ্ছা, এবারে তোমার নর্মাল গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, ধরো এই কালোটা, যেটা যেমন সিমেট্রিক অ্যাট দ্য সেম টাইম তার একটা পিক ভ্যালু আছে। তাহলে এবার এই সিমেট্রি থেকে, এই যে সিমেট্রি ধরো এটা যদি এই সিমেট্রি থেকে ব্রেক করে যাওয়া যেটা, সেইটা যদি তোমার স্কিউনেস হয়, আর পিক ভ্যালুটা বেড়ে যাওয়া বা কমে যাওয়াটা তাকে বলা হয় কুটোসিস। তাহলে কুটোসিস কি, ইট ডিনোটস দ্য ডিগ্রি অফ পিকডনেস of a central distribution compared to the Gaussian distribution. তাহলে it denotes the degree of peakness of a frequency distribution compared to the Gaussian distribution. তাহলে Gaussian distribution এর রেসপেক্টে দেখো, কারো হাইটটা তোমার বেড়ে গেছে এবং সেটা বেশ চাপা টাইপের হয়েছে, কারো ক্ষেত্রে হচ্ছে এটা একটা ব্রড টাইপের হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে Gaussian distribution কালো ছবিটা, এবারে যদি পিক হাইটটা বেড়ে যায় তাকে বলা হয় লেপ্টোকুটিক ডিস্ট্রিবিউশন। লেপ্টোকুটিক বলা হয়, লেপ্টোকুটিক ডিস্ট্রিবিউশন। তাদের পিক হাইটটা বেড়ে গেছে এবং খেয়াল করে দেখো পিক হাইটটা যখন বেড়ে গেছে তার মানে কি, এই যে তোমার যেটা হচ্ছে তোমার যেটাকে বলা হয় মিডিয়ান, যেটা ধরো m0, এই যে মিডিয়ান অর্থাৎ তোমার ওই যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে যে ডেটাটা অ্যাপিয়ার করেছিল সেটা যেমন বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কি যে এই এটা খেয়াল করে দেখো লালটার ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছ, যদি তোমার m0 থেকে অনেক বেশি ডেভিয়েটেড হয়ে যায় তাহলে কিন্তু লালটা নিচে থাকছে দেন দ্য ব্ল্যাক। তার মানে এটা হচ্ছে যে যেটা মোডের মানে মিডিয়ান মিন মিডিয়ান মোডের কাছাকাছি যেমন পিক ভ্যালুটা বেড়ে গেল, অ্যাট দ্য সেম টাইম এই জায়গাটাকে কিন্তু দেখো বেসিক্যালি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে তোমার নিচে নেমে গেছে।
আবার লালটাকে বলা হয় প্লেটিকাটিক, আগেরটা লেপ্টোকুটিক, এটা হচ্ছে প্লেটিকুটিক। প্লেটিকুটিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে পিক ভ্যালুটা তোমার কমে গেল, আর দেখো মোড থেকে যখন তুমি অনেক দূরের দিকে চলে যাচ্ছ তখন কিন্তু দেখো কালোর থেকে সবুজটা উপরে থাকছে, অর্থাৎ সেখানে তোমার ডিস্ট্রিবিউশনটা বেশি হচ্ছে। আর গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে তাকে বলে মেসোকুটিক। তাহলে দেখো, তাহলে এই পিক ভ্যালুটা বেড়ে গেলে সেটা হচ্ছে লেপ্টোকুটিক, পিক ভ্যালুটা কমে গেলে সেটা হচ্ছে প্লেটিকুটিক, আর নর্মালি যেটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন তাকে বলে মেসোকুটিক। তাহলে লেপ্টোকুটিক, প্লেটিকুটিক আর মেসোকুটিক এই টার্মগুলো তুমি জেনে রাখবে। আর কুটোসিস প্যারামিটার বলে একটা টার্ম ডিফাইন করা হয়, সেটা হচ্ছে এরকম: ইন্টিগ্রাল ওভার অল এক্স, এক্স মাইনাস এক্স বার বাই এক্স তার হোল টু দি পাওয়ার 4 এফএক্স দিয়ে। এটা যে কুটোসিস প্যারামিটার, এটা কখনো এইখান থেকে কোনো প্রবলেম টবলেম আসে না। তুমি জাস্ট স্কিউনেস এবং কুটোসিস এই দুটো জিনিস একটু ভালো করে জেনে রাখবে, ঠিক আছে? তা কি হলো দেখো, তাহলে আমরা যেটা করলাম যে নর্মাল যে ডিস্ট্রিবিউশনটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, তার একটা পার্টিকুলার পিক হাইট আছে আর তার একটা পার্টিকুলার সিমেট্রি আছে। সিমেট্রি থেকে ডেভিয়েশন হলো স্কিউনেস, আর পিকড ভ্যালু থেকে ডেভিয়েশন হয়ে গেলে সেটা হচ্ছে কুটোসিস। তো এইটা একটা তোমাকে ভালো করে জানতে হবে। আর এই যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, সেটা নিয়ে পরের ক্লাসে কিন্তু অনেক ডিটেল কথাবার্তা আছে, সেটার সঙ্গে এরার একটা সম্পর্ক আছে। তো মানে এরারটা যখন আলোচনা করব তখন সেটা আমি ভালো করে বলে দেবো, এবং সেখান থেকে দেখবো অনেক রকমের নিউমেরিক্যাল প্রবলেম করার জায়গা আছে। তো দেখো, তাহলে এই হচ্ছে মূলত যে জিনিসটা আজকে আমি একটা কভার করতে চেয়েছিলাম। বলেছিলাম 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ক্লাস নেবো, সেটা আমাদের হয়ে গেছে। তাহলে আমি দেখো এই প্রথমেই যেটা লিখলাম যে কোন কোন জিনিসগুলো বেসিক্যালি এই পরপর 3টে ক্লাস আমি কভার করতে চাইছি, তার ফার্স্ট পার্টটা হলো। সেকেন্ড পার্টে আমরা যেটা নেক্সট আলোচনা করব এই কতগুলো জিনিস, সেটা যে মানে এরার, অ্যাবসলিউট এবং রিলেটিভ এরার নিয়ে কথাবার্তা বলা হবে, অ্যাকিউরেসি প্রিসিশন নিয়ে কথাবার্তা বলা হবে, এবং অ্যাকিউরেসি প্রিসিশনের একটা কম্পারিজন দরকার। অ্যাকিউরেসি প্রিসিশন বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। আচ্ছা, নর্মাল এরার কার্ভ যেটা, যেটা বলে গাউসিয়ান কার্ভ, যেটা বলছিলাম নর্মাল এরার কার্ভ মানে হচ্ছে বেসিক্যালি গাউসিয়ান কার্ভ। এই যে গাউসিয়ান কার্ভ যে আমি ছবিটা এঁকেছিলাম, সেইটা নিয়ে ডিটেল ডিসকাশনের জায়গা আছে, তার বিভিন্ন ফিচার নিয়ে যা ভাবার জায়গা আছে। আচ্ছা, প্রোপাগেশন অফ এরার, প্রোপাগেশন অফ এরার মানে যদি ধরো ওয়াই যদি ফাংশন অফ এক্স হয়, তাহলে এক্স এর একটা এরার থাকলে ওয়াই এ কতটা এরার হবে, এই প্রোপাগেশন অফ এরার, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। আর ফাইনালে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন এবং সেটা থেকে লিস্ট স্কোয়ার ফিটিং, এইটা নিয়ে কথাবার্তা বলতে হবে। মানে অ্যাকচুয়ালি যখন কোনো গ্রাফ আঁকো, এখন তো যন্ত্র দিয়ে সব গ্রাফটা এঁকে ফেলছে, কিন্তু যদি তোমার ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তার তুমি তার ডেটাগুলোকে পেয়েছো, ডেটাগুলোকে প্লট করেছো, ধরে নাও স্ট্রেট লাইন হবে, বেস্ট পসিবল স্ট্রেট লাইনটা কেমন আঁকবে তুমি? তোমার তো এক্সপেরিমেন্টের ডেটা সব ডেটাকে তোমার এর উপরে লাইনের উপরে পড়ে যাবে সেরকম নয়, কেউ উপরে থাকবে কেউ নিচে থাকবে, তাহলে বেস্ট পসিবল স্ট্রেট লাইনটা কি হতে পারে আর কি, সেটাই হচ্ছে তোমার লিস্ট স্কোয়ার ফিটিং। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এই হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়ালি কভার করতে চেয়েছিলাম। তাহলে দেখো, তাহলে যে জিনিসগুলো আমি আজকে কভার করতে চেয়েছিলাম, হ্যাঁ, সেটা আমি একদম প্রথমেই লিখে রেখেছিলাম। হ্যাঁ, এইটা মানে আমি দেখো এক্ষেত্রে যে জিনিসগুলোকে বলেছি, এই যে তোমার ডিসপারশন সংক্রান্ত, মানে এক সেকেন্ড দেখো এখানে এই যে যে জিনিসগুলো আমি কভার করব বলেছিলাম আর কি, তোমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি আমি বলেছি, সেন্ট্রাল টেন্ডেন্সি, এখানে মিন মিডিয়ান মোড, এগুলোকে আমি বলেছি। এবং ডিসপারশন নিয়ে যখন কথাবার্তা বলছি, সেখানে তোমার যেগুলো আসছে আর কি, তোমার ভ্যারিয়েন্স, ও ভ্যারিয়েন্সটা এখানে পরে বলা হয়েছে আর কি, যাকে মানে এখানে তোমার পরে অলরেডি উল্লেখ করা হয়েছে। এই যে মানে এরারটা এখনো বলিনি, এরারটা পরের দিন বলবো আর কি। তোমার এই যে দেখো, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এগুলো এই দুটো জিনিস আমি আলোচনা করেছি। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা, সেই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ নিয়ে কিছু কথাবার্তা বলেছি এটা। তাছাড়া তোমার ধরো মানে এই ডিসপারশনের সংক্রান্ত তোমার কুটোসিস, তারপর স্কিউনেস, এইগুলো আর এগুলো তোমার ইম্পর্টেন্ট, এই ধরনের কিছু কথাবার্তা হয়েছে। তো পরের দিনে বাকিগুলো যে এরার নিয়ে কথাবার্তা বলা, অ্যাকিউরেসি প্রিসিশন নিয়ে কথাবার্তা বলা, এই কোভ্যারিয়েন্স এন্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট নিয়ে কথাবার্তা বলা, রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, লিস্ট স্কয়ার ফিটিং, এইগুলো নিয়ে যে কথাবার্তা বলা আর কি, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।